আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে হাজার হাজার বছরের পুরনো একটা বই আমাদের এই আধুনিক জীবনের জন্য একটা দারুণ পথপ্রদর্শক হতে পারে। আর এই ভাবনাগুলো এসেছে মূলত ভারতীয় সন্ন্যাসী গৌরগোপাল দাসের কাছ থেকে। কখনো কি এমন মনে হয়েছে যে জীবনের নানা সিদ্ধান্তের মাঝখানে একদম আটকে গেছেন, ঠিক যেন একটা যুদ্ধক্ষেত্রে? এই যে একটা বিভ্রান্তি, একটা দ্বিধার অনুভূতি, এটা কিন্তু আমাদের সবারই খুব পরিচিত একটা ব্যাপার। মজার ব্যাপার হলো একটা প্রাচীন গ্রন্থ কিন্তু ঠিক এই সমস্যাটা দিয়েই শুরু হয়েছে। ভগবদ্গীতা শুরুই হয় কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে, যেখানে মূল চরিত্র অর্জুন এতটাই দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন যে তিনি প্রায় ভেঙে পড়েছিলেন। দেখুন গৌরগোপাল দাস কি বলছেন। ভগবদ্গীতা কোনো ধর্মীয় গ্রন্থ নয়, এটি জীবন যাপনের পথ দেখায়। তার মানে এটাকে শুধু একটা ধর্মগ্রন্থ হিসেবে না দেখে বরং জীবনের একটা গাইডবুক বা ম্যানুয়াল হিসেবে ভাবার কথা বলা হচ্ছে। গীতার একেবারে মূল বার্তাটা কি জানেন? সেটা হলো আমাদের সমস্যাগুলো যতই বড় মনে হোক না কেন, আমরা তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। জীবনের সব চ্যালেঞ্জ, সব বিভ্রান্তি, এমনকি সবচেয়ে বড় দুঃখ কষ্ট, আমাদের সেগুলো কাটিয়ে ওঠার ক্ষমতার কাছে কিছুই না। আচ্ছা, তাহলে চলুন এবার একটু গভীরে যাওয়া যাক। আধুনিক জীবনের জন্য গীতার ৩টি মূল পাঠের মধ্যে প্রথমটা হল জীবনের দ্বৈততা সহ্য করা, মানে ভালো এবং মন্দ দুটো দিককেই শান্তভাবে মেনে নেওয়ার ক্ষমতা। গীতার দ্বিতীয় অধ্যায়ে একটা দারুণ উপমা আছে। জীবনের এই যে ওঠা নামা, এটাকে ঋতু পরিবর্তনের সাথে তুলনা করা হয়েছে। যেমন সাফল্য বা ভালো সময়টা হলো গ্রীষ্মকাল, আর ব্যর্থতা বা কঠিন সময়টা হলো শীতকাল। ব্যাপারটা ঠিক এরকম। মানুষ যেমন প্রচণ্ড গরমে বা কনকনের শীতেও নিজেদের কাজ চালিয়ে যায়, আমাদেরও জীবনের ভালো আর মন্দ সময়কে সেভাবেই মেনে নিতে শিখতে হবে। কারণ সাফল্য পেয়ে ভেসে যাওয়া বা ব্যর্থতায় একেবারে ভেঙে পড়া দুটোই কিন্তু আমাদের আসল লক্ষ্য থেকে ফোকাস সরিয়ে দিতে পারে। তো মূল কথাটা হলো জীবনের সব ঋতুতেই নিজের ফোকাস ধরে রাখা, এটাই আসল চ্যালেঞ্জ। ওঠানামা তো আসবেই, কিন্তু লক্ষ্যটা যেন স্থির থাকে। এবার চলুন দ্বিতীয় পাঠে যাই। এটা আমাদের সবচেয়ে শক্তিশালী আবার সবচেয়ে বিপজ্জনক একটা হাতিয়ার নিয়ে, আর সেটা হলো আমাদের মন। গীতার ৬ষ্ঠ অধ্যায়ে মনকে একটা দুধারী তলোয়ারের সাথে তুলনা করা হয়েছে। একদিকে এটা হতে পারে আমাদের সেরা বন্ধু, যা আমাদের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে, আবার অন্যদিকে এটাই হতে পারে আমাদের সবচেয়ে বড় শত্রু, যা আমাদের পতনের কারণ হয়ে দাঁড়ায়। আর এই ভেতরের লড়াইটা বোঝানোর জন্য একটা দারুণ উদাহরণ দেওয়া হয়েছে। ধরুন সকালে ব্যায়াম করার জন্য অ্যালার্ম দেওয়া হলো। যেই অ্যালার্মটা বাজল, সাথে সাথে মনটা তর্ক শুরু করে দিল। আরে কাল রাতে তো অনেক দেরিতে ঘুমিয়েছ, আজ একটু আরাম করো। মনের এই ছোট ছোট খেলাগুলোই কিন্তু আমাদের বিছানা থেকে উঠতে দেয় না। তাহলে প্রশ্ন হলো, মনের মতো এমন এক শত্রুকে বন্ধু বানানো যায় কিভাবে? এই আলোচনায় বলা হচ্ছে মনকে সঠিক পথে চালাতে হলে কিছু ভালো ইনপুট দরকার, যেমন মেডিটেশন বা ধ্যান করে মনকে শান্ত রাখা, ভালো বই পড়ে জ্ঞান বাড়ানো, আর এমন মানুষদের সাথে মেশা যারা আমাদের উৎসাহিত করে। বেশ, এবার চলুন শেষ পাঠে যাওয়া যাক। এটা আমাদের দৃষ্টিভঙ্গিতে একটা বড় পরিবর্তন আনতে পারে, বিশেষ করে আমরা অন্যদের কিভাবে দেখি সেই ব্যাপারে। একটা জিনিস একটু ভাবা যাক, যখন কর্মক্ষেত্রে বা সোশ্যাল মিডিয়াতে নিজেদের চেয়ে সফল কাউকে দেখা যায়, তখন ঠিক কী অনুভূতি হয়? প্রায়শই কিন্তু একটা নিরাপত্তাহীনতা, একটা ঈর্ষার মতো ব্যাপার কাজ করে, তাই না? এখানে দুটো পথের তুলনা করা হয়েছে। একটা হলো ঈর্ষার পথ, যা আসলে আমাদের ধ্বংস করে দেয়, আর অন্যটা হলো গীতার দেখানো পথ, যেখানে অন্যের সাফল্যকে অনুপ্রেরণার উৎস হিসেবে দেখা হয়। এই স্লাইডটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এখানে সেই বিশেষ গুণটার কথা বলা হচ্ছে যা অসাধারণ মানুষদের অন্যদের থেকে আলাদা করে। এটাকে বলা হচ্ছে এক্স ফ্যাক্টর, মানে তাদের প্রতিভার মধ্যে থাকা এক ঐশ্বরিক ছোঁয়া, যা শুধু তাদের ব্যক্তিগত চেষ্টার ফল নয়। আর যখন আমরা এই এক্স ফ্যাক্টরকে কোনো উচ্চতর শক্তির দেওয়া উপহার হিসেবে দেখতে শুরু করি, তখন কিন্তু ঈর্ষাটা প্রশংসায় আর অনুপ্রেরণায় বদলে যায়। কারণ তখন মনে হয় এই প্রতিভাকে ঈর্ষা করা মানে তো সেই উপহারের উৎসকেই অপমান করা। চলুন সব শেষে একবার দেখে নিই এই প্রাচীন শিক্ষাগুলো কিভাবে আমাদের আধুনিক জীবনের জন্য একটা নতুন পথ তৈরি করতে পারে। তাহলে এখানে 3টে শক্তিশালী টুলস দেওয়া হলো, যা যে কোনো চ্যালেঞ্জের মোকাবেলায় কাজে লাগানো যেতে পারে। 1. জীবনের ভালো মন্দ দুটোকেই শান্তভাবে গ্রহণ করা। 2. মনকে নিজের সবচেয়ে বড় বন্ধু হিসাবে গড়ে তোলা। আর 3. অন্যের সাফল্য থেকে ঈর্ষা না করে অনুপ্রেরণা খুঁজে নেওয়া। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। এই মুহূর্তে জীবনের কোন ঋতুর মধ্যে দিয়ে যাচ্ছেন, আর এই শিক্ষাগুলো আজ থেকে কিভাবে কাজে লাগানো যেতে পারে? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।